পড়েছি একাকী মরেছি গিয়েছি ভেঙে চুরে, পৃথিবী জানে না হৃদয় মানে না হয়েছি ভব ঘুরে। চিতারি মতো যে বুকেরই ক্ষত যে কেবলই জলে পুরে, যে ছিল আমার সে হলো ফেরারি হারালো বহু দূরে। পাবো হাই সুখের দেখা কি। হ্যালো, আমি মোহাম্মদ শাকিল আহমেদ বাপ্পি। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি স্ট্রেন গেজের গেজ ফ্যাক্টর। এটা সপ্তম সেমিস্টারের। তো স্ট্রেন গেজের গেজ ফ্যাক্টর গার্লফ্রেন্ড ইজ ইকুয়াল 1+2 গামা চক্ষ, গেজ ফ্যাক্টর ইজ ইকুয়াল 1+2 গামা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি প্রথমত একটি পরিবাহী তার নিব, একটা পরিবাহী একখণ্ড পরিবাহী তার নিব। এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের দৈর্ঘ্য এল ধরলাম, এটা হলো ব্যাস ডি। তো আমরা জানি পরিবাহী তারের রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সমানুপাতিক, আমরা জানি পরিবাহী তারের রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরিবাহী তারের রেজিস্ট্যান্স ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো এই দুইটার ইকুয়েশন আমি কি লিখতে পারি, আর সমানুপাতিক 1L/A, তাই না? আর সমানুপাতিক L/A, সমানুপাতিকে উঠাই দিলে কি পাচ্ছি, রো L/A। তাহলে প্রত্যেকটি পরিবাহী তারের রেজিস্ট্যান্স আমরা বলতে পারি রো L/A, যেখানে রোটা কি রেজিস্টিভিটি, রোটা হলো রেজিস্টিভিটি, এলটা তারের দৈর্ঘ্য, এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো রেজিস্টিভিটি অর্থাৎ ঘনত্ব। তো এই পজিশনে এই পরিবাহী তারের জন্য রেজিস্ট্যান্স কত পাবো আমরা, রো L/A। হ্যাঁ, এ বলতে কি বোঝাচ্ছে, যে ক্ষেত্রফল। এখানে যেহেতু তারের প্রস্থচ্ছেদটা কেমন, বৃত্তাকার মানে গোলাকৃতি, যেহেতু তারের প্রস্থচ্ছেদটা গোলাকৃতি, তার মানে ক্ষেত্রফলটা কি হবে, πd²/4, πd²/4। তো রো L/πd²/4 এটা আমি লিখলাম, এই পর্যন্ত রেখে দিলাম। এখন কথা হচ্ছে এই তারের এই পজিশনে আমি যদি বল প্রয়োগ করি, এই তারের এই পজিশনে আমি যদি বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগের দরুন বস্তুর কি হবে, বস্তুর অবশ্যই কিছুটা একটু লম্বা হবে, মানে বস্তুর একটু সরণ ঘটবে। তো এখানে বলা হয়েছে, রোধের সূত্রে বলা হয়েছে পরিবাহী তারের রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীর রেজিস্ট্যান্স তত বাড়বে, দৈর্ঘ্য যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে। এখন কথা হচ্ছে এই পজিশনে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুর কি হবে, সরণ ঘটবে, মানে বিকৃতি ঘটবে, এই যে স্ট্রেইন ঘটবে। আমি যদি এই পজিশনে বল প্রয়োগ করি তাহলে বস্তুর কি হবে, স্ট্রেইন ঘটবে। আর স্ট্রেইন ঘটার অর্থ কি, লম্বায় বড় হবে এবং প্রস্থচ্ছেদ কি চিকন হয়ে যাবে, লম্বায় বড় হবে আর প্রস্থচ্ছেদ চিকন হয়ে যাবে। মনে করো প্রস্থচ্ছেদ প্রথমত ছিল প্রস্থচ্ছেদ এইরকম, তারপরে প্রস্থচ্ছেদটা কি হয়ে যাবে বলো, একটু চিকন হয়ে যাবে এবং একটু দৈর্ঘ্যে একটু লম্বা হয়ে যাবে। যদি আমি এই পজিশনে এফ বল প্রয়োগ করি, তবে কি হবে, একটু লম্বা হয়ে যাবে। আর এই শর্ত অনুসারে আমি বলতে পারি যে পরিবাহীর রেজিস্ট্যান্স যেহেতু দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য যদি বাড়ায় পরিবাহীর রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, তার মানে এই ক্ষেত্রে পরিবাহীর রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। তো পরিবাহীর রেজিস্ট্যান্স কার কারণে বাড়ছে, দৈর্ঘ্যে বেশি হওয়ার কারণে, মানে স্ট্রেইন প্রয়োগ করার কারণে, স্ট্রেইন হওয়ার কারণে। এই জন্য আমি এখানে RS দ্বারা প্রকাশ করব। তো RS ইজ ইকুয়াল কি লিখতে পারি, সেম রো L/A, রোটা লিখলাম, ঘনত্ব যেহেতু সমান থাকবে রো ইন্টু এল, বলতে কি বোঝাচ্ছিল এখানে, দৈর্ঘ্য। এই পরিবাহীর দৈর্ঘ্য এল, এই জন্য আমি এল লিখেছি। বাট এই পরিবাহীর দৈর্ঘ্য কতটুকু, আগে ছিল এল প্লাস বেড়ে গেল কত, ডেল এল, মানে যতটুকু বাড়ছে ডেল এল পরিমাণ বাড়ছে। তো আগে ছিল এল, পরবর্তী হলো ডেল এল, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো, এল প্লাস ডেল এল। খুবই সহজ বিষয়, খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ফিলিংস নিয়ে দেখো। আগে ছিল এল, পরবর্তী হলো ডেল এল, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো, এল প্লাস ডেল এল ডিভাইডেড বাই, এখানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ। তো এখান থেকে আমরা লিখতে পারি রো এল প্লাস ডেল এল ডিভাইড বাই, এটা কি ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছি, এই সেকশনের ক্ষেত্রফল, মানে পরবর্তী যে দৈর্ঘ্যটা হলো, পরবর্তী কোন দৈর্ঘ্যটা হলো, এই যে এটা, এই ভিতরে যে ডট ডট করে চিহ্ন দিয়েছি আমি, এটা। তো পরবর্তী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, জানতে হলে আমাকে কি জানতে হবে, পরবর্তী তারের প্রস্থচ্ছেদের ব্যাস জানতে হবে। তার মানে এই যে এতটুকু জানতে হবে, এতটুকু আমাদের জানতে হবে।
তো এতটুকু জানার জন্য আমি কি করতে পারি, প্রথমত ব্যাস ছিল কতটুকু, ডি। প্রথমত ব্যাস ছিল ডি, আমি যখন তারের বল প্রয়োগ করলাম তাহলে কি হলো, প্রস্থের দিক দিয়ে একটু দৈর্ঘ্য মানে প্রস্থ কমে গেল। কতটুকু পরিমাণ কমে গেল, আমি ধরে নিলাম ডি পরিমাণ কমে গেল, ডেল ডি পরিমাণ কমে গেল, ডেল ডি পরিমাণ কমে গেল। তো আমি কি এটা বলতে পারি না যে বড় হাতের ডেল ডি থেকে, বড় হাতের ডি থেকে যদি ডেল ডি মাইনাস করে দিই তবে আমি এই ছোটো হাতে মানে ভেতরের যে প্রস্থের সেটটা আছে সেটা বের করতে পারবো, তাই না? বিষয়টা আরেকবার দেখি, মোট ডি থেকে আমি যদি বাইরের যতটুকু বৃদ্ধি পাইছে অতটুকু মানে যতটুকু হ্রাস পাইছে অতটুকু মাইনাস করে দিই, তাহলে ডি থেকে ডি মাইনাস করে দিই, তাহলে কি পাবো, এই ভিতরের প্রস্থচ্ছেদ পাবো। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি, পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার বাই 4 এই সেকশনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তুমি বোঝার জন্য পরবর্তী প্রস্থচ্ছেদ কি লিখতে পারো, মোট ডি থেকে যেটা অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত কমে গেছে, ডেল ডি কমে গেছে, ওটা মাইনাস করে দাও, তাহলে তুমি কি পাবা, পরবর্তী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা এই পর্যন্ত রাখলাম। তারপরে দেখো এখান থেকে আমি এই যে এখানে লিখছি, তো রোটা লিখলাম এল প্লাস ডেল এল, এল প্লাস ডেল এল, নিচে কি আছে পাই বাই 4, 4টা কিন্তু নিচে আছে, পাই বাই 4 আমি আলাদা করে লিখলাম, আর ডি মাইনাস ডেল ডি বাই হোল স্কয়ার, ডি মাইনাস ডেল ডি হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দাও, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিয়ে কি হচ্ছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দিলাম, দেন রো এল প্লাস ডেল এল। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হলো দেখো ডি, ডেল ডি বলতে কি বোঝাইছিলাম যে কতটুকু দৈর্ঘ্য মানে কতটুকু প্রস্থটা কমে গেল, প্রস্থ কমে গেছে কতটুকু, ডেল ডি পরিমাণ কমে গেছে, যেহেতু খুবই ক্ষুদ্র পরিমাণ কমে গেছে, আবার ক্ষুদ্র পরিমাণের উপর কি আছে এখানে স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কি খুবই ক্ষুদ্র পরিমাণ কমে গেছে, খুবই ক্ষুদ্র পরিমাণ কমে যাওয়ার কারণে ওটা আমি ইগনোর করে দিলাম। তাহলে পাই বাই 4 থাকলো কি, ডি স্কোয়ার মাইনাস 2d ডেল ডি, খুবই ক্ষুদ্র পরিমাণ কমে যাওয়ার কারণে ওটা আমি আউট করে দিলাম, বাদ, এই ডেল ডিটা গ্রহণযোগ্য নয়। রো আচ্ছা এখানে লিখি, রো এল প্লাস ডেল এল ডিভাইডেড বাই, আমরা একটা কাজ করব, এখানে ডি আছে ডি স্কোয়ার আছে, আমি ডি স্কোয়ারটাকে কমন নিব, ডি স্কোয়ার কমন নিলাম, ডি স্কোয়ার যদি কমন নিই তাহলে ভিতরে কি থাকবে বলো, অবশ্যই এখানে 1 থাকবে, তাই না? এখানে 1 মাইনাস আছে, মাইনাস দাও, এখানে দেখো এই পজিশনে আমি কি কমন নিছি, ডি স্কোয়ার কমন নিছি, কিন্তু এখানে কি ডি আছে, ডি স্কোয়ার কমন নিছি, এখানে কিন্তু ডি আছে। এখন দেখো ডি স্কোয়ারের সাথে কত গুণ করলে ডি হয়, ডি স্কোয়ারের সাথে কত গুণ করলে ডি হয়, আমি যদি বলি ডি স্কোয়ারের সাথে 1/d গুণ করলে ডি হয়, তাহলে ডি এখানে ডি চলে গেল, ডি স্কোয়ার থেকে একটা ডি থাকলো, তাহলে ডি স্কোয়ারের সাথে 1/d গুণ করলে ডি হয়। তো আমি কি লিখতে পারো, তুমি কি লিখতে পারবা, 2 ডেল ডি, ডি স্কোয়ারের সাথে যদি ডি গুণ করা হয় তাহলে ডি হয়, ভালো করে দেখো, ডি স্কোয়ারের সাথে যদি ডি গুণ করা হয় তবে ডি হয়, আর উপরে কি থাকবে 2 ডেল ডি, 2 ডেল ডি উপরে যা আছে তাই, 2 ডেল ডি যা আছে তাই, আর ডি স্কোয়ারের সাথে ডি গুণ করলে ডি হবে। এই পর্যন্ত লিখলাম। তো এখন আমরা একটু কাজ করব, এই সাইডে কাজটা করি, যেহেতু দেখো বস্তুতে স্ট্রেন ঘটানো হচ্ছে, এই বস্তুর উপর স্ট্রেন ঘটানো হচ্ছে, তার মানে এটা কি পার্শ্বে বিকৃতি হবে এবং দৈর্ঘ্যে বিকৃতি হবে, পার্শ্বে বিকৃতি হবে এবং দৈর্ঘ্যে বিকৃতি হবে। তো পয়সন এই বিষয়ে বলেছিল যে দৈর্ঘ্য পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় পয়সনের অনুপাত, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতকে আমি গামা দ্বারা প্রকাশ করলাম, তো আমাকে লিখতে হবে কি পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বলতে কি বোঝাচ্ছে সাইডে, সাইডে বিকৃতি, বিকৃতি বলতে কি বুঝেছিলাম, বিকৃতি বলতে বোঝাচ্ছে যে কতটুকু পরিবর্তন হলো এবং আগে কতটুকু ছিল,
কতটুকু পরিবর্তন হলো এবং আগে কতটুকু ছিল। তার মানে পার্শ্ব বিকৃতি বলতে কি বোঝাবে তাহলে, পার্শ্বে কতটুকু বিকৃতি পরিবর্তন কতটুকু ছিল আর পরে কতটুকু হলো। তো পার্শ্বে কতটুকু পরিবর্তন হয়েছে, পার্শ্বে কতটুকু পরিবর্তন হয়েছে ডেল ডি, পার্শ্বে কতটুকু পরিবর্তন হয়েছে ডেল ডি, আগে কতটুকু ছিল ডি। তাহলে পরিবর্তনীয় দৈর্ঘ্য মানে পরিবর্তনীয় প্রস্থ ডিভাইড বাই পরবর্তী প্রস্থ, পরিবর্তনীয় প্রস্থ ডিভাইড বাই আগের প্রস্থ বা আগের প্রস্থ আর কি। তো বিকৃতি বলতে বোঝায় পরিবর্তনীয় দৈর্ঘ্য ডিভাইড বাই আদি দৈর্ঘ্য অথবা পরিবর্তনীয় প্রস্থ ডিভাইড বাই আদি প্রস্থ। এই যে পরিবর্তনীয় প্রস্থ ডেল ডি আর আগে কী ছিল ডি। তো পয়সন অনুপাত কী ছিল, পরিবর্তনীয় বিকৃতি পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন লিখলাম পার্শ্ব বিকৃতি, এখন লিখব দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি কী হবে, পরিবর্তনীয় দৈর্ঘ্য ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। পরিবর্তনীয় দৈর্ঘ্য কতটুকু ডেল এল, পরিবর্তনীয় দৈর্ঘ্য ডেল এল, আদি দৈর্ঘ্য কতটুকু এল। এই জায়গায় তোমরা কনফিউশন হতেই পারো স্বাভাবিক বিষয়। আরেকবার বলছি দেখো যে পয়সনের অনুপাত ইজ ইকুয়াল পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি, বিকৃতি মানে কি জানি আমরা, বিকৃতি মানে জানি যে পরিবর্তনীয় দৈর্ঘ্য ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। এখানে যেহেতু পার্শ্ব বিকৃতি বলেছে তার মানে পরিবর্তনীয় প্রস্থ ডিভাইড বাই আদি প্রস্থ। তো পরিবর্তনীয় প্রস্থ কতটুকু ডেল ডি, পরিবর্তনীয় প্রস্থ ডেল ডি, ডি পরিমাণ কমে গেছে ডেল ডি। আর আদি প্রস্থ কতটুকু ডি, আদি প্রস্থ ডি। আর পরিবর্তনের দৈর্ঘ্য কতটুকু ডেল এল, আদি দৈর্ঘ্য কতটুকু এল। তাহলে আমরা পার্শ্ব পয়সন অনুপাত ইজ ইকুয়াল কি লিখতে পারি, ডেল ডি বাই ডি ডেল এল বাই এল। এখন আমরা একটা কাজ করবো আর গুণ করে দেব। তাহলে ডেল এল বাই এল ইজ ইকুয়াল এটা গুণ করলে কি হচ্ছে গামা ডেল এল বাই এল। আমরা এটা পাচ্ছি, আমরা কি পাচ্ছি পার্শ্ব পয়সন অনুপাত থেকে এটা পাচ্ছি। এখন আমরা এই পজিশনে এই মানটা আমরা বসাই দেব, এই পজিশনে এই মানটা আমরা বসাই দেব। তো এই লাইনের পরে আমি এই লাইন করব। এখন তোমরা পাই টু পাই দেখবা, স্কিপ করবো না, স্কিপ করলে হয়তো বা বুঝতে সমস্যা হবে। তো এই লাইনের পরে আমি এই লাইন করছি। দেখো উপরে রো আছে, রোটা লেখো 1 প্লাস ডেল এল ডিভাইডেড বাই পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার বাই 4 যা আছে তাই লিখো। 1 মাইনাস আছে 1 মাইনাস দাও। এখন এই যে 2 দেখতে পাচ্ছ না, 2টাকে লিখে নাও। এখন ডেল ডি বাই ডি, ডেল ডি বাই ডি, ডেল ডি বাই ডি, এখানে একটু মিস্টেক হয়েছে, ডেল ডি বাই ডি হবে। তো ডেল ডি বাই ডি এটা আর গুণ করে কিন্তু এটা পাইছিলাম। ডেল ডি বাই ডি মান কত পেয়েছি, গামা ডেল এল বাই এল, গামা ডেল এল বাই এল। আমি কি করলাম, জাস্ট মানটা বসালাম, 2 রাখলাম, ডেল ডি বাই ডি এর মান গামা ডেল এল বাই এল লিখলাম। তারপরে কি করা যায়, এখন দেখো এটাকে ইকুয়েশন করার জন্য আমরা 1 মাইনাস এই সামথিংটা দিয়ে উভয় পক্ষকে 1 প্লাস মানে এটার বিপরীতটা দিয়ে গুণ করে দিব। যেরকম তোমরা এর আগে অনেক করেছো, সাপোজ মনে করো উপরে সি আছে, নিচে এ প্লাস বি আছে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে করতে পারি, উভয় পক্ষকে এ মাইনাস ডি দ্বারা গুণ করতে পারি। তো সি এ মাইনাস বি আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি, এরকম কাজ করা যায়। তো এইটার বিপরীতটা দিয়ে ক্যালকুলেশন করার জন্য এইটার বিপরীতটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে 1 মাইনাসের বিপরীত কি 1 প্লাস, 1 মাইনাসের বিপরীত কি হবে 1 প্লাস। তাহলে 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল পাই ডি স্কোয়ার বাই 4, এখানে যা আছে তাই লেখো 1 মাইনাস 2 গামা ডেল এল বাই এল, তাই না। আমি কি করলাম, উভয় পক্ষকে এখন গুণ করে নিয়ে আরেকটা গুণ করে দিই, 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল। উভয় পক্ষকে 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল দ্বারা গুণ করা হয়েছে। 1 মাইনাস 2 গামা ডেল এল বাই এল এর বিপরীত 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল দ্বারা উভয় পক্ষকে গুণ করা হলো শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য, যেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায়। তো এই লাইনের পরে আমি এই লাইনটা লিখতেছি। আচ্ছা আমি এখানে দাগ দিয়ে নিলাম। ওকে, প্রথমত এটা এতটুকু করছি, তারপরে এতটুকু, এখন এতটুকু করবো। তো উপরে যা আছে তাই লেখো, উপরে যা আছে তাই লেখো,
অথবা এই যে রো দ্বারা এইটাকে গুণ করে দাও, রো আর 1 গুণ করলে কি হচ্ছে, রো, এটা কিন্তু 1 না, হ্যাঁ এটা কিন্তু এল, এটা এল। তো রো আর এল গুণ করে দাও, রো এল প্লাস রো আর ডেল এল গুণ করে দাও, রো ডেল এল। রো দ্বারা এই দুটোকে গুণ করলাম, রো এল প্লাস ডেল এল, বাকিটা 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল, নিচে পাই ডি স্কোয়ার বাই 4। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 গামার উপর স্কোয়ার, ডেল এর উপর স্কোয়ার, এল এর উপরেও স্কোয়ার। লিখলাম এই পর্যন্ত। দেন আমরা কি করতে পারি, এই যে রো এল কে দেখছো না, রো এল কে দিয়ে এই দুটাকে গুণ করে দাও, আবার রো ডেল এল থেকে এই দুটাকে গুণ করে দাও। তো গুণ করে দিলে কি থাকছে দেখো, রো এল আর 1 গুণ করে দাও, রো এল আর 2 গামা ডেল এল বাই এল গুণ করে দাও, তাহলে রো এল ইন্টু 2 গামা ডেল এল বাই এল। রো এল দিয়ে এই দুইটাকে গুণ করে দিলাম, ওকে গুণ করলাম, প্লাস এবার রো ডেল এল দিয়ে এই দুইটাকে গুণ করো, রো ডেল এল দিয়ে প্রথমে তো 1 গুণ করলাম, 1 গুণ করার পরে রো ডেল এল পাইলা, প্লাস দাও রো ডেল এল দিয়ে এটা গুণ করো, রো ডেল এল দিয়ে গুণ করলাম কাকে, 2 গামা ডেল এল বাই এল। রো ডেল এল দিয়ে 2 গামা ডেল এল বাই এল গুণ করলাম, রো ডেল এল দিয়ে 2 গামা ডেল এল বাই এল গুণ করলাম। এক কথায় উপরের যেই স্বাভাবিক গুণগুলো আমরা করতাম ওই গুণটাই করলাম, নিচে পাই স্কোয়ার বাই 4 লিখলাম। এখন একটু খেয়াল করে দেখো যে যেহেতু পয়সনের অনুপাতটা সবসময় মানে অনেক কম, পয়সনের অনুপাতটা অনেক কম, তা বাদেও এখানে পরিবর্তনীয় দৈর্ঘ্যটার উপর স্কোয়ার দেওয়া আছে, মানে উচ্চঘাত দেওয়া আছে, যেখানে আমরা জানি যে পরিবর্তনীয় দৈর্ঘ্যটা খুবই কম হবে, তারপর কি আছে, স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেহেতু আমরা সম্পূর্ণ উচ্চঘাত বর্জনটা করে দিলাম, এই সম্পূর্ণ মানটাকে উচ্চঘাত হিসাবে বর্জন করে দিলাম, ওকে মেরে ফেললাম। তো এই লাইনের পরে আমরা কি লিখতে পারি দেখো, আমরা একটু সাজাবো, একটু এডিট করব, রো এল প্লাস প্রত্যেকটা জায়গায় দেখো ডেল এল আছে, এই পজিশনে ডেল এল নাই, ডেল এল বাই এল নাই, তো আমি একটু কাজ করি, রো এল 2 গামা ডেল এল বাই এল প্লাস রো ডেল এল, এখানে রো ডেল এল আছে না, আমি একটা কাজ করব, এখানে এল দ্বারা গুণ করব, এল দ্বারা ভাগ করব, মানে এক্সট্রা এল নেব, এল নিলে কি হচ্ছে দেখো, রো এল ডেল এল বাই এল, কি করলাম উভয় মানে এল দ্বারা গুণ করলাম, তো এল এল আউট হয়ে গেল, থাকলো কি রো ডেল এল, রো ডেল এল, শুধুমাত্র এক্সট্রা এল দ্বারা গুণ করা হয়েছে আর এল দ্বারা ভাগ করা হয়েছে, মানে এল এল আউট হয়ে গেল, মানে কোনো পরিবর্তন হলো না, আগে যা আছে তাই থাকলো, রো ডেল এল 2 গামা ডেল এল বাই एल। प्यार तूने क्या किया ओ जाने जाना ढूंढे तुझे दीवाना। তো আমাদের প্রমাণ কিন্তু এখনো শেষ হয়নি, তো এই পর্যন্ত সুন্দরভাবে তুলে নাও। আচ্ছা এবার আমরা মুছে দিয়ে পরে টু করি। किसी खूबसूरत परी जैसी होगी मुझे क्या पता दिलरुबा कैसी होगी सोचता हूँ तुझे चाहता हूँ तुझे। আচ্ছা এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ তো আমাদের পরের স্টেপ কি ছিল, এই লাইনটা না, আর এটা কার মান, এটা কার মান বলতে পারবা, এটা কিন্তু আর এস এর মান, মানে পরবর্তী রেজিস্ট্যান্স দিয়ে পরবর্তী রেজিস্ট্যান্সের কিন্তু আমি এই মানটা বের করতেছি, তাই না। তো পরবর্তী রেজিস্ট্যান্স আর এস এর মান এটা, তো আর এস পরবর্তী রেজিস্ট্যান্স মানে পরবর্তী রেজিস্ট্যান্স মানে স্ট্রেন করার ফলে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি আমরা, কি পাচ্ছি যে এটা এই লাইনটা। তো এই লাইনে দেখো কিছু কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, এই যে এই পজিশনে দেখো রোয়েল আর রোয়েল কয়টা হয়েছে, দুইটা হয়ে গেছে না,
রোয়েল রোয়েল দুইটা হয়ে গেছে, মানে রোয়েল স্কোয়ার। আর আমরা জানি, মানে আমরা এখান থেকে বুঝতে পারছিলাম যে যেহেতু খুব একটা বেশি পরিবর্তন হবে না, সেহেতু উচ্চঘাতটা বর্জন করে দেওয়া ভালো, উচ্চঘাতটা বর্জন করে দেবো। তাহলে ডেল এল কি, ডেল এল স্কোয়ার, তার মানে সম্পূর্ণ ঘাতটাই উচ্চঘাত হিসেবে বর্জন করে দিলাম। তো কোথায় কোথায় উচ্চঘাত হিসেবে বর্জন করে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখে ওখানে আন্ডারলাইন করে নিও, আর সাইডে লিখে দিবা যে উচ্চঘাত বর্জন করে ফাই। তো রোয়েল প্লাস রোয়েল 2 গামা, ডেল এল বাই এল প্লাস রো এল ডেল এল বাই এল, এটা কিন্তু বর্জন করে দিয়েছি। হ্যাঁ, ওটা বাদ থাকলো, নিচে পাই ডি স্কোয়ার বাই 4। আচ্ছা, এটাকে আমি এই পর্যন্তই রেখে দিলাম, এই পর্যন্ত থাক। চিত্রে দেখছিলাম বল প্রয়োগ করা হলো, টানার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল এল, প্রস্থ হ্রাস পেল ডেল ডি। তো এখন দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী রেজিস্ট্যান্স কোনটা, এটা তাই না, আরএস। পরবর্তী রেজিস্ট্যান্স থেকে আমি যদি আগের রেজিস্ট্যান্সটা বাদ দিই, পরবর্তী তারের বল প্রয়োগ করার ফলে যতটুকু বৃদ্ধি পেল, সম্পূর্ণ তারের রেজিস্ট্যান্স থেকে আমি যদি বল প্রয়োগ করার আগে যে তারটুকু ছিল ওই তারের রেজিস্ট্যান্সটা মাইনাস করে দিই, মানে আরএস থেকে আরটা মাইনাস করে দিই, আমি পাবো কি, কতটুকু রেজিস্ট্যান্সের বৃদ্ধি ঘটলো, তাই না, কতটুকু রেজিস্ট্যান্সের বৃদ্ধি ঘটলো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ডেল আর ইজ ইকুয়াল, আরএস থেকে আর মাইনাস করে দাও, আরএস থেকে মাইনাস করবা আর, তো আরএস এর মান কত, এটা না, আরএস এর মান এই সম্পূর্ণটা মান বসাও, রো এল প্লাস রো এল 2 গামা ডেল এল বাই এল প্লাস রো এল ডেল এল বাই এল বাই পাই ডি স্কোয়ার বাই 4 মাইনাস, এইবার আর এর মান বসাও। আচ্ছা, আর এর মান মনে আছে তো, আগে দেখো কি করছিলাম, আর এর মান করছিলাম রো এল বাই এ, মানে পাই ডি স্কোয়ার বাই 4, মনে আছে তো না, আর এর মান কি, পাই ডি স্কোয়ার রো এল বাই পাই ডি স্কোয়ার বাই 4। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, মানে সলভ করো, তো পাই ডি স্কোয়ার বাই থাকলো, উপরে কি হচ্ছে, রো এল প্লাস রো এল 2 গামা ডেল এল বাই এল প্লাস রো এল ডেল এল বাই এল মাইনাস রো এল। খুবই সহজ বিষয়, খুবই সহজ, খালি এক্সামে আসবি আর ফাটাফাট লিখবা। তো এই প্লাস রো এল মাইনাস রো এল আউট করে দাও, থাকবে কি, রো এল 2 গামা ইন্টু ডেল এল বাই এল, রো এল 2 গামা ইন্টু ডেল এল বাই, এটা থাকছে রো এল ডেল এল বাই এল, এটা থাকছে তাই না, পাই ডি স্কোয়ার বাই 4। এখন রো এল ডেল এল রো এল ডেল এল বাই এল, রো এল ডেল এল বাই এল আমি কমন নিতে পারি, অবশ্যই কমন নিতে পারি, রো এল ডেল এল বাই এল, রো এল ডেল এল বাই এল কমন নাও, রো এল ডেল এল বাই এল কমন নিলে কি থাকছে, বলো, এখানে কি থাকছে, 2 গামা, এখানে 2 গামা থাকছে, প্লাস এখানে কি থাকবে 1 ডিভাইড বাই পাই ডি স্কোয়ার বাই 4। এখন আমরা আমাদের কাজ কি চলছিল বলো তো, আমরা করতেছিলাম হলো গেজ ফ্যাক্টর। তো গেজ ফ্যাক্টর মানে কি, গেজ ফ্যাক্টর বলতে বোঝায় যে পরবর্তী রেজিস্ট্যান্স এবং আগের রেজিস্ট্যান্স এর অনুপাত তারপরে আবার অনুপাত পরবর্তী দৈর্ঘ্য ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। এক কথায় পরবর্তী রেজিস্ট্যান্স এবং আগের রেজিস্ট্যান্সের যে পরবর্তী রেজিস্ট্যান্স
এবং আগের রেজিস্ট্যান্স এবং পরবর্তী দৈর্ঘ্য এবং আগের দৈর্ঘ্য যে অনুপাত সেটাকে বলা হয় গেজ ফ্যাক্টর। কথাটা কেমন হয়ে গেল না? তো গেজ ফ্যাক্টর বিষয়টা এরকম, পরবর্তী রেজিস্ট্যান্স আর আগের রেজিস্ট্যান্স আর ডিভাইড বাই পরবর্তী দৈর্ঘ্য এল ডেল এল আগের দৈর্ঘ্য এল। এই জন্য বললাম যে পরবর্তী রেজিস্ট্যান্স এবং আর রেজিস্ট্যান্স পরবর্তী দৈর্ঘ্য এবং আগের দৈর্ঘ্যর যে অনুপাত সেটাকে বলা হয় গেজ ফ্যাক্টর। এখন আমরা প্রত্যেকটার মান বসাবো, প্রত্যেকটার মান বসাই। আচ্ছা আমি এই পজিশনে করি, এই পজিশনে করি। তো গেজ ফ্যাক্টর ইজ ইকুয়াল ডেল আর বাই আর। তো ডেল আর এর মান কত বলো তো? ডেল আর এর মান এই যেটা, তাই না? ডেল আর এর মান এটা, এই সম্পূর্ণ মানটা বসাও। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আর সামান্য একটু আছে, সামান্য। ডেল এল বাই এল 2 গামা প্লাস 1 পাই ডি স্কোয়ার বাই 4। এটা কিন্তু ভাগ দিলাম, হ্যাঁ। তো আমি এতক্ষণ কি বসালাম? ডেল আর এর মান বসালাম, এখানে ডেল আর আছে, ডেল আর এর মান বসালাম ডিভাইড বাই আর এর মান কত? আর এর মান হলো পাই, আর এর মান হলো রো এল বাই পাই ডি স্কোয়ার বাই 4। আর এর মান হলো রো এল পাই ডি স্কোয়ার বাই 4 ডিভাইড বাই ডেল এল বাই এল, ডেল এল বাই এল। এখন দেখো এই জিনিসটা সুন্দরভাবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে করা যাবে, আবার এইভাবে করা যাবে। পাই ডি স্কোয়ার বাই 4 পাই ডি স্কোয়ার বাই 4 আউট হয়ে গেল, মরে গেল, শেষ। রো এল আউট, রো এল আউট, থাকলো কি উপরে? উপরে থাকলো হলো ডেল এল বাই এল 2 গামা প্লাস 1 ডিভাইড বাই রো ডেল এল ডিভাইড বাই এল। আবার ডেল এল বাই এল, ডেল এল বাই আউট হয়ে গেল, থাকলো কত? 2 গামা প্লাস 1 অথবা 1 প্লাস 2 গামা। এটা হলো গেজ ফ্যাক্টর। তো এক্সামে আসার সম্ভাবনা আছে, খুব ভালোভাবে করবা, মনোযোগ দিয়ে দেখলে পারবা। আর আগামী কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি মেকানিক্যাল ডিপার্টমেন্টের যতগুলা ম্যাথমেটিক্যাল সমস্যা আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সমস্যা এই চ্যানেলে পাবা ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।